আমরা যখন বিশেষ করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জের কাজগুলো করি আর কি, আমাদের ক্লায়েন্ট কিন্তু কখনোই ওই পিছনে অনেক বেশি ব্যাকগ্রাউন্ড আছে এরকম টাইপের কোনো কিছু দেয় না। অলওয়েজ সে যেটা করে, দেখেন আমার এরকম মনে হয় প্রায় 26টা ইমেজ ছিল আর কি, উনি ক্লায়েন্ট দিচ্ছেন আর কি। এখান থেকে ওনাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আরেকটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছেন, অর্থাৎ বাস্কেটবলের একটা কোড দিচ্ছেন, ওই কোডের মধ্যে আমাকে অ্যাড করতে হবে এবং ওনাকে ন্যাচারাল বুঝাইতে হবে। ঠিক আছে, এটা ছিল ওনার ক্রাইটেরিয়া। তো এইখান থেকে খেয়াল করে দেখেন উনি কিন্তু কখনোই পিছনে এমন কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করে কাজ করতেছেন না যেখান থেকে আপনার এটাকে চেঞ্জ করা যাবে না। নরমালি যেটা করে সেটা হচ্ছে হোয়াইট কালার বা কোনো কিছু সামনে দাঁড়িয়ে, দেয়ালের সামনে দাঁড়িয়ে ছবিগুলো তোলে যদি আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়। যেমন উনি হচ্ছে আরেকটা, আমি আপনাদেরকে দেখাইছিলাম, খেয়াল করছেন কিনা জানি না, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হয়েছে। ঠিক আছে, এখানে কি কি ছিল আমি বলি। ওনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে, পুরো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। উনি হচ্ছে একটু বাঁকা আছেন, ওনাকে সোজা করছি। ঠিক আছে, দেন হচ্ছে এই যে উনি একটু হেলে আছেন না, উনি একটু হেলে গেছেন, হেলেটাকে একদম অ্যাকুরেট করতে হচ্ছে। এগুলোকে বলা হয় হেডশট, বুঝতে পারছি? এগুলোকে বলা হয় হেডশট ইমেজ। তো এই ইমেজগুলো যেমন উনি বাঁকা হয়ে আছেন, ওনাকে টোটালটা সোজা করতে হয়েছে যাতে আপনার সোজা হয়। এরপর খেয়াল করে দেখেন এখানে ওনার চশমা, যেই গ্লাস আছে, গ্লাসের মধ্যে একটা রিফ্লেকশন ছিল, দেখছেন? গ্লাসের মধ্যে একটা রিফ্লেকশন আছে, এই গ্লাসের রিফ্লেকশন চেঞ্জ করে ফেলতে হবে। দেন হচ্ছে ওনাকে নিয়ে বসাইতে হবে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, আলাদা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে ওই ব্যাকগ্রাউন্ডের উপর। এখানে আরেকটা ইমেজ আছে, আমি একটু একটু দেখাই, এটা মনে হয় গাতে ড্রাইভে। এটার যে কাজটা ছিল, এখানে দেখেন উনি যে হাসতেছেন, যদিও আপনার ফুল ইমেজটা আসতেছে না, দেখি আসতেছে কিনা। উনি যে হাসতেছেন, ওনার জিহ্বাটা বের হয়ে আসছে, মানে হাসতে গিয়ে ওনার জিহ্বাটা একটু বের হয়ে আসছে। প্লাস হচ্ছে ওনার দাঁতগুলো যেগুলো আছে একটু হলদে টাইপের। ঠিক আছে, তো এইখানে যে চেঞ্জটা হয়েছে সেখানে হচ্ছে ওনার যে জিহ্বাটা বের হয়ে আসছিল ওটা একটু বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এখান থেকে ওনার মুখটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে। প্লাস হচ্ছে হচ্ছে ওনার যে দাঁতের যে অংশটা দেখা যাচ্ছিল আর কি, নরমাল একটা হাসি দিলে মানুষ যেভাবে দেখে আর কি, ওই হাসিটাকে ফুটে উঠানো হয়েছে। প্লাস হচ্ছে এখান থেকে যে দাঁত অংশটুকু দেখা যাচ্ছিল ওই অংশটুকু আবার সাদা করে দেওয়া হয়েছে। এটা ছিল ওনার এটার মধ্যে একটা কাজ। তারপর হচ্ছে এখানে একটা, অবশ্যই ডিরেক্ট ফোল্ডার মেবি আর কি, দেখি এটার মধ্যে কি আছে। এটার মধ্যে উনি এটা দুইটা ইমেজ দিছিলেন, একই কাজ করছে এটার মধ্যেও। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে উনি আছেন, উনি যে আছেন, এই হচ্ছে ওনার মেইন ইমেজ, এই হচ্ছে ওনার মেইন ইমেজ। এখান থেকে ওনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা হয়েছে, দেন হচ্ছে ওনাকে এখানে বসানো হয়েছে, বুঝতে পারছি? অর্থাৎ ওনাকে উনি র‍্যাম্প মডেলিং করতেছেন, এরকম একটা স্টেজ ক্রিয়েট করতে হয়েছে, ওই স্টেজের মতো ওনাকে হাঁটানো হয়েছে। মানে উনি যেহেতু যে পোস্টটা দিছেন, জি না না না, এখানে তো উনি, এই যে এখানে উনি তো কস্টিউম ফুল চেঞ্জ করা হয়েছে। এখান থেকে আপনার এই জুতা থেকে শুরু করে আপ টু বটম সবকিছু চেঞ্জ করা হয়েছে। আর পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা হচ্ছে আলাদা। এটা নিয়ে কাজ করছি আমরা, অর্থাৎ রেড কালারই মেইন ইমেজটা ছিল। এটা দুটো অংশ ছিল, একটা হচ্ছে আপনার ওনার কস্টিউম চেঞ্জ করে ডিজাইন চেঞ্জ করে কাজ করতে হবে, আরেকটা ছিল হচ্ছে আপনার এখানে উনি হাঁটতেছেন, র‍্যাম্প মডেলিং করতেছেন, এটাকে কালার কারেকশন করে অ্যাড করে দিয়ে বসাইতে হবে। বুঝতে পারছি কথাটা? এরকম দুইটা আলাদা আলাদা অংশ নিয়ে কাজ করতে হবে, এরকম অ্যাভেলেবেল অংশ থাকে। আমার মেইন যে থিমটা ছিল সেটা হচ্ছে যে উনি যখন আপনার ইমেজ দিবেন তখন দিবেন হচ্ছে এরকম টাইপের, অর্থাৎ পিছনে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সিম্পল থাকবে। এজন্য আপনি খুব সহজে এখান থেকে ইমেজটা চেঞ্জ করতে পারবেন। আপনাকে কখনো এমন কোনো কনটেক্সটেড ইমেজ দিবে না যে ইমেজটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন না আসলে কি ছিল। হয় সে আপনাকে কোনো জায়গায় দাঁড়িয়ে ছবি তুলে দিচ্ছে, নয় সে আপনাকে, নরমালি আপনার ব্যাকগ্রাউন্ড গুলোতেও কনজেস্টেড থাকে না, বিশেষ করে আপনার যারা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জের কাজগুলো করতে দেয়। সো আর এইসব ক্ষেত্রে হয় হচ্ছে আমরা যেগুলো গতকাল করছি আর কি, ওইসব ক্ষেত্রে যেগুলো আমরা করছি সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে যে আমি এক জায়গায় ছবি তুলছি, এক জায়গায় ছবি তোলার পর যে কোনো একটা ন্যাচারাল পিকচার তুলছি, ওইটাকে আমি ইমেজটা ভালো হয়েছে বাট হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ডটা ভালো না, সেক্ষেত্রে আমি চেঞ্জ করে অন্য জায়গায় ইউজ করব। আবার কিছু কিছু ক্লায়েন্ট আছে ওনারা হচ্ছে মাঠের মধ্যে গিয়ে ছবিটা তুলছে। ঠিক আছে, নরমালি মাঠের মধ্যে ছবিটা তুলছেন, সেই ছবিটা যখন তুলছেন সেই ছবিটার ক্ষেত্রে দেখা গেছে যে আপনার ফুল ভিউ বলেন বা ওনার যেই স্ট্রাকচার আছে বা উনি যা আছেন একদম ক্লিয়ার বোঝা যায়, অর্থাৎ আপনার হেয়ার গুলো কোনো প্রবলেম হয় না। পিছনের মানে ভিউটা হচ্ছে অনেক দূরে, উনি চাচ্ছেন ওইখান থেকে ওনাকে নিয়ে এমন জায়গায় ইউজ করতে। যেমন এর আগে আমার এক ক্লায়েন্ট ছিল, উনি হচ্ছে আপনাকে আমাকে বলছে উনি এক জায়গায় দৌড়ে যাচ্ছেন একটা মাঠের মধ্যে,
দৌড়ে যাচ্ছেন, তো এটাও একটা ছবি উঠানো হয়েছে, এক সাইড থেকে একটা ছবি উঠানো হয়েছে। উনি যেখানে দৌড়াচ্ছেন এটা একটা মাঠ, মাঠটার মধ্যে উনি দৌড়াচ্ছেন, পিছনে হচ্ছে পাহাড় ছিলেন, মানে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল পাহাড় ছিল, প্লাস হচ্ছে আপনার ঘরটর ছিল না, অনেক উঁচু উঁচু পাহাড় ছিল, মেবি নিউজিল্যান্ড বা সামথিং ওরকম কোন জায়গায়। তো দৌড়াচ্ছেন, এটাকে ওনাকে উঠিয়ে এখান থেকে উঠিয়ে এমন জায়গায় নিতে হবে যে উনি কোন একটা অংশ থেকে দৌড়ে যাচ্ছেন, রাস্তা বা কোন একটা অংশ থেকে বা ঘর থেকে বের হয়ে দৌড়ে যাচ্ছেন, ওই পাশে যে ইফেক্টটা থাকবে ওইটা হচ্ছে একটা ন্যাচারাল ইফেক্ট। অর্থাৎ তুমি একটা সামনে একটা দরজা থাকবে, দরজাটার মধ্যে থেকে একটা ইফেক্ট বের হয়ে ওই পাশে যাবে, ওইটা একটা ন্যাচারাল ইফেক্টের মধ্যে ঢুকে যাবে। বুঝতে পারছি? অর্থাৎ উনি এক জায়গা থেকে বের হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন এবং সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে জিনিসটা। এরকম করে আপনার অনেক সময় অনেক কাজ করতে হয়। এই যে বিষয়গুলো আছে এখানে, মেইন যে থিমটার কথা বললাম, আমাদের মার্কেট প্লেস গুলোর মধ্যে লোকাল ক্লায়েন্ট বলেন বা মার্কেট প্লেসের মধ্যে যে কাজগুলো হয় আর কি, বিশেষ করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জের, এক্ষেত্রে আপনার যে মডেলদের নিয়ে যে কাজগুলো করতে হয় এতটা কনসিস্টেন্ট হয় না। আপনাকে জাস্ট থিমটা বুঝতে হবে আসলে কি চাচ্ছেন, ঠিক আছে, এটাকে বুঝতে হবে। তো এই বিষয়গুলো যদি আপনি ঠিকঠাক মতো বুঝতে পারেন বা কাজ করতে পারেন তাহলে খুব সহজে কাজ করতে পারেন। আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জে যে আমরা যেই বেশি আপনার এই যে কমপ্লেক্স ইমেজ গুলো আছে, এই কমপ্লেক্স ইমেজ গুলো তেমন একটা পড়ে না, এটা হচ্ছে হাজারে দুই একটা। বুঝতে পারছেন? সেটা নিয়ে টেনশন করার কিছু না। এই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল এক্সামের থিওরি। এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জটা আসবেই আসবে। আচ্ছা, এক কাজ করি আপনাদেরকে মানে বলে দিচ্ছি, আপনারা ম্যানিপুলেশন আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, ঠিক আছে, এই দুইটাই করবেন, কালার কারেকশনের দরকার নেই আমার, ঠিক আছে, কালার কারেকশন দরকার নেই। আচ্ছা, এই যে ম্যানিপুলেশনের মধ্যে কি করতে হবে সেটা এবার বলে দিই আপনাদেরকে। ম্যানিপুলেশনের মাধ্যমে আপনাকে মিনিমাম 5টা ইমেজকে অ্যাড করতে হবে, মিনিমাম 5টা, ঠিক আছে? জি হ্যাঁ, আপনি বেশি দিতে পারবেন, নিচে দিতে পারবেন না, মানে দুইটা দিয়ে কাজ করবেন হবে না, মিনিমাম 5টা ইমেজকে অ্যাড করবেন। লাইক দ্যাট আমি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম, ওই যে আপনার গাটা নিয়ে কাজ করছি, আপনার ক্যামেরাটা নিয়ে কাজ করছিলাম, একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি, ওইখানে আমি একটা মোবাইল ইউজ করছি, এখানে হচ্ছে 2টা, ক্যামেরাটা ইউজ করছি 3টা, আর একটা মানুষকে আপনি বসায় দিলেন 4টা, দেন হচ্ছে আরেকটা অন্য কিছু অ্যাড করে দিয়ে সিম্বল বা, হ্যাঁ ওগুলো তো থাকবেই। প্র্যাকটিক্যালের জন্য ইমেজ ম্যানিপুলেশন আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ মানে এটাই ফিক্সড হয়ে গেছে, ঠিক আছে, আমরা এটাই করব, ইমেজ ম্যানিপুলেশন আর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। ইমেজ ম্যানিপুলেশনের যে ক্রাইটেরিয়া গুলো আছে, ইমেজ ম্যানিপুলেশনের যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো হচ্ছে অবশ্যই আমাকে 5 ইমেজ ইউজ করতে হবে ফর ম্যানিপুলেট, ঠিক আছে, 5টা ইমেজকে আমাকে অবশ্যই ম্যানিপুলেট করতে হবে। এখন ওই যে আপু একটা কথা বলছেন যে কিছু বের হয়ে যাবে না, আপনি আপনার মতো করে এটাকে অ্যাড করতে পারেন। যেমন আমি এখানে যদি একটু গুগলে গিয়ে দেখাই আপনাদেরকে, আমি যদি এখানে যাই, যে ইমেজ ম্যানিপুলেশন যদি লিখি, ইমেজ ম্যানিপুলেশন দেখেন, এখানে দেখেন, খেয়াল করে দেখেন অ্যাভেলেবেল। এখন একটা কোশ্চেন দেখতে পারে যে এইটার মধ্যে আমি 5টা ইমেজ কিভাবে অ্যাড করব। এই হচ্ছে একটা ইমেজ, এই হচ্ছে একটা ইমেজ, 2টা, এখানে হচ্ছে একটা শিশু আছে 3জন, পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা হচ্ছে আরেকটা, 4টা, বুঝতে পারছি? এখানে 4টা, আপনি ইচ্ছা করলে এখানে আরেকজন মানুষ বসাতে পারেন, বা ওই পাশ থেকে একটা ট্রেন আসতেছে এরকম একটা ইফেক্টও ইউজ করতে পারেন, অথবা আপনি এই পাশে অন্য কিছু অ্যাড করে দিতে পারেন, যে পাশে আপনার একটা সিঁড়ি আছে বা সামথিং এরকম কিছু স্টাইল মতো করে দিতে পারেন। এক, এখানে খেয়াল করে দেখেন 1 2 3 4 5 6 7, এখানে অনেকগুলো অপশন আছে, ও একজন সাইকেল সহ, নিচের কিন্তু অবয়বটা আরেকটা, অর্থাৎ এটা একটা, এটা একটা, এটা একটা, এখানে আরেকটা, এরকম আলাদা আলাদা করে আছে। আবার দেখেন এখানে দেখেন আকাশ হচ্ছে একটা, বই হচ্ছে একটা, 2টা, এই ঝর্ণার অংশটা, এই অংশটা হচ্ছে একটা 3টা, এই ঝর্ণার অংশটা একটা 4টা, দেন হচ্ছে আর কিছু অ্যাড করছে 1 2 3 4 5, এই যে 5টা, আকাশ, নিচের মেঘগুলো একটা 2টা, বইটা একটা 3টা, এই ভিতরে যে ইমেজটা আছে 4টা, দেন হচ্ছে এখানে যে অংশটা আছে এটা সহ একটা 5টা, এরকম করে করে আপনি 5টা ইমেজকে অ্যাড করবেন। আরেকটা কথা বলে দেই, এই যে 5টা ইমেজ যে অ্যাড করবেন সবগুলো যাতে সিমিলার হয়। এখানে দেখেন কি করছে, একটা 2টা, এই ইমেজটা হচ্ছে একটা 3টা, এই পিছনেটা হচ্ছে একটা 4টা, এই দেখেন পাখিগুলো একটা আছে 5টা। এভাবে আপনার টোটাল 5টা ইমেজকে অ্যাড করতে হবে যাতে সিমিলার হয়, ওইভাবে আপনি কাজ করবেন।
না, আমি কিছুই করব না, সব আপনাদের। আর আরেকটা সুবিধা হচ্ছে আপনারা ইচ্ছা করলে বাসা থেকে ইমেজ নিয়ে আসতে পারবেন, অর্থাৎ এখানে এখানে ডাউনলোড করে আপনাকে ইউজ করতে হবে না, আপনি ইচ্ছা করলে বাসা থেকে নিয়ে আসতে পারবেন। তবে আপনাদের সুবিধার জন্য আপনারা এই ইমেজগুলো পেন ড্রাইভ দিয়ে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? এই ইমেজটা আপনি পেন ড্রাইভ দিয়ে নিয়ে আসতে পারবেন যাতে আপনাদের ডাউনলোড করার সময়টা নষ্ট না হয়, বা বাসায় গিয়ে আপনি যেমন গতকাল, আগামীকাল, পরশুদিন এই দুইটা দিন যাতে একটু ভালো করে বুঝতে পারেন আসলে কি টাইপের হবে, এটা একটা করতে পারেন। নাম্বার 2 হচ্ছে বাসায় বসে বসে ম্যানিপুলেটটা করতে পারেন যে অ্যাকুরেট হচ্ছে কিনা, তাহলে আপনার এখানে এসে সময় কম লাগবে। ওই একই কাজটাই করবেন, জাস্ট হচ্ছে আপনি বুঝতে পারবেন যে কোনটা থেকে কতটুকু দিতে হবে, কতটুকু অপাসিটি কমাতে হবে, সবকিছু যদি আগে ম্যানিপুলেট করে রেডি করে রাখেন, এখানে এসে জাস্ট ওইটাকে অ্যাপ্লাই করবেন ওই অংশগুলোর মধ্যে, তাহলে আপনাদের সুবিধা হবে। এটা হচ্ছে আপনাদের সুবিধার জন্য আরেকটা কারণ আছে, যাতে আপনারা একটা ভালো রেজাল্ট করতে পারেন। যেহেতু গত ব্যাচটা বা গত ক্লাসটার মধ্যে বা গত যে এক্সামটা ছিল সেটার মধ্যে তেমন একটা ভালো রেজাল্ট আমরা করতে পারি নাই, এই জন্য ভালো রেজাল্ট করার জন্য করব। নাম্বার 2 হচ্ছে আমরা যেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব ওইটা অবশ্যই একটা কার্লি হেয়ার হইতে হবে, এটা অবশ্যই একটা কার্লি হেয়ার হইতে হবে। কার্লি হেয়ার ছাড়া ব্যাকগ্রাউন্ড চেঞ্জের অংশটা অ্যাকসেপ্টেবল না, অর্থাৎ আপনি করবেন সেটা হবে না। আর আমি এখান থেকে কার্লি হেয়ারে যাচ্ছি, কার্লি হেয়ারে গেলাম, কার্লি হেয়ারে গিয়ে একদম সব থেকে কম কার্লি হেয়ার যেটা আছে ওইটা নিলাম, এটাও হবে না। আর অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউজ করা যাবে না, আপনাকে অবশ্যই কালার ব্যাকগ্রাউন্ড ইউজ করে কাজ করতে হবে। আই মিন আপনি এই টাইপের ইমেজ নেন, এই টাইপের ইমেজ নেন, অথবা আপনি নেন যে এরকম টাইপের ইমেজ যার মধ্যে ব্যাকগ্রাউন্ড আছে, বুঝতে পারছি? অর্থাৎ হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউজ করা যাবে না, এরকম হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউজ করা যাবে না। হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউজ করলে আপনি 5 নাম্বার কম পাবেন এমনিতেই। যদি আপনি এটার মধ্যে 10 পান, সেখান থেকে অটোমেটিকলি 5 কাটা যাবে। আমরা এই টাইপের ব্যাকগ্রাউন্ড নিব, অর্থাৎ ওর যে ব্যাকগ্রাউন্ড এরকম টাইপের আছে এগুলো আমি কখনোই এরকম লোকাল ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে পারবো না আমি, যদিও আমার ক্লায়েন্টরা সাধারণত এই রিলেটেড কাজগুলো দেয়, কিন্তু আমি এটা করব না। আমি চাচ্ছি আপনারা যাতে বুঝতে পারেন বা জিনিসটা শিখতে পারেন, এগুলো দিলে হয়তো আপনি একটু ভালো রেজাল্ট আসবে আপনার, কিন্তু আমি চাচ্ছি একটু ওই টাইপের কাজ করতে। যেমন সাপোজ মনে করেন এটা দিতে পারেন, অথবা এখানে লিখলেন যে কমপ্লেক্স কমপ্লেক্স কার্লি হেয়ার, এখানে দেখেন অ্যাভেলেবল কমপ্লেক্স পাবেন, যদি এগুলো হবে না, এই যে ইমেজটা আছে দেখছেন, ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে কার্লি হেয়ার নিয়ে কাজ করতে হবে, এই বিষয়টা নিয়ে একটু কথা বলছি, ঠিক আছে? এই দুইটা জিনিস আপনারা বাসা থেকে নিয়ে আসতে পারবেন, অর্থাৎ এখানের জন্য 5টা ইমেজ আর এখানের জন্য একটা ইমেজ আপনারা বাসা থেকে নিয়ে আসতে পারবেন। ওইটা এনে এখান থেকে জাস্ট আমি কি করব, চেঞ্জ করব হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিব, দেন হচ্ছে অন্য কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি অ্যাড করে দিব, ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, আপনাকে এই জায়গাটার মধ্যে আরেকটা কাজ করতে হবে, শুধু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলেই হবে না, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলেই হবে না, আমাকে এই রিলেটেড একটা ব্যানার ক্রিয়েট করে দিতে হবে। শ্যাম্পু না, অয়েল ব্যানার ডিজাইন, এই যে খেয়াল করে দেখেন, ঠিক আছে? এই যে দেখেন এই যে দিলেন, বুঝতে পারছেন? এরকম 4-5টা ইমেজ নিলেন, এর উপর নিয়ে জাস্ট এরকম একটা আলাদা ভাবে নিয়ে এখানে হচ্ছে ওনাকে বসিয়ে দেবেন, অর্থাৎ এই তেল বা চুল ইউজ করে ওনার মানে আপনি সবকিছু নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে জাস্ট আপনারা মানে অ্যারেঞ্জ করবেন, ঠিক আছে? এখানে এসে অ্যারেঞ্জ করবেন, এই ক্ষেত্রে আমার কোনো বাধ্যবাধকতা নেই, আপনি যেগুলো বাসা থেকে এগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এইখানে এসে বসে কার্লি হেয়ারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, এখানে এসে কার্লি হেয়ারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। আর এই যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে এগুলো আপনি অলরেডি ইচ্ছা করলে বাসা থেকে করে আনতে পারবেন, বুঝতে পারছেন? আপনি করে এখানে হচ্ছে ওকে বসিয়ে দেন হচ্ছে এখানে একটা অংশ লিখে দিন, যেমন এই জায়গাগুলো হচ্ছে অর্ডিনারি, তাই তো? যদিও সানফ্লাওয়ার দেওয়া আছে, সানফ্লাওয়ার অয়েল, আপনি এখানে একটা সানফ্লাওয়ার অয়েলের একটা হিংস দিয়ে দিলেন, মানে বুঝাই দিলেন যে এটা সানফ্লাওয়ার অয়েল উনি অ্যাড করতেছেন। এখানে একটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে, আমি যে এখানে ওনাকে নিয়ে অ্যাড করব, আমাকে কিন্তু কালার কারেকশন করতে হবে এখানে, শুধু এটার মধ্যে না, ম্যানিপুলেশনের কিন্তু কালার কারেকশন করতে হবে, বুঝতে পারছি কথাটা? বুঝেন নাই? আমি যে এখানে বসাচ্ছি, সাপোজ মনে করেন আপনি ওনাকে এনে বসাচ্ছেন, ওনাকে এখন উনি তো একটু অন্ধকারের মধ্যে আসছে না, এখন আমি যখন এখানে বসাই দেবো মনে হচ্ছে যেমন এই তেলটা ইউজ করে উনি কালো হয়ে গেছে, এটাই তো বোঝা যাবে স্বাভাবিক, যেহেতু অন্ধকার আছেন। তা আমি কি চাইবো, আমি চাইবো হচ্ছে উনি মানে এটার কারণে উনি সুন্দর হয়েছে বা জিনিসটার সাথে মানানসই হইতে হবে, আমাকে এইখানের সাথে কালার ম্যাচিং করতে হবে, এই জন্য আমি কালার কারেকশনটা বাদ দিচ্ছি। অর্থাৎ আপনাকে
20 মার্কের একটা রিটেন এক্সাম হবে, দেন হচ্ছে আমরা 20 মার্কের একটা প্র্যাকটিক্যাল এক্সাম দিব, দেন হচ্ছে আমরা 10 মার্কের একটা ভাইবা দিব। ঠিক আছে, আর ভাইবা গুলো হবে হচ্ছে আপনার ফটোশপ থেকে। ভাইবা যা দেখানো হয়েছে, যা করানো হয়েছে তার উপর বেস করে আপনাদেরকে ভাইবা গুলো নেওয়া হবে। আচ্ছা, এবার চলেন আমরা একটু সামনের দিকে যাই। এই হচ্ছে আমার একটা ক্যামেল আছে, আমি এটাকে একটু কপি করে নিই। কপি করে নিয়ে অলরেডি এখানে আমি রাখছি। আমি কয়েকটা জিনিস দেখানোর জন্য এখানে অ্যাড করছি। সেটা হচ্ছে এইখানে খেয়াল করে দেখেন, কিছু কিছু জায়গায় ম্যানিপুলেশনের ক্ষেত্রে যদি আমি একটু অ্যাড করে দেখি আর কি, যদি এখান থেকে আমি জিনিসটা ডিলিট করে ফেলছি, এই জিনিসগুলোর মধ্যে কাজে লাগে। তো আমার যে এডিট আছে, এই এডিটের মধ্যে এখানে একটা অপশন পাবেন হচ্ছে ট্রান্সফর্ম। এখানে একটা অপশন পাবেন হচ্ছে ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্মের মধ্যে কিছু কাজ আছে যে জিনিসটা আমাদের প্রয়োজন হয় আর কি, ওই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। একদম প্রথম যে বিষয়টা আছে তার নাম হচ্ছে স্কেল। আমি যদি একটু আমার মেনু থেকে এডিটে যাই, এডিট থেকে যেখানে একটা অপশন আছে ট্রান্সফর্ম, সেই ট্রান্সফর্মের মধ্যে যদি ক্লিক করি, এখানে একদম প্রথম যে অপশনটা আছে তার নাম হচ্ছে স্কেল। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, লেখা আছে এগেইন শিফট কন্ট্রোল টি। এই শিফট কন্ট্রোল টি দিয়ে কি বোঝাচ্ছে সেটা সম্পর্কে একটু ছোট্ট একটা বলে নেই। সাপোজ মনে করেন আপনার ইমেজটা অনেক বড়, তাই না? সরি, একটা ইমেজ নিলেন, এখন এই ইমেজটাকে যখন আমি এখানে পেস্ট করলাম, সেই ইমেজটা এরকম টাইপের হয়ে গেছে, এরকম টাইপের অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ আমার যে আর্টবোর্ড বা ক্যানভাস আছে তার থেকে আমার ইমেজটা অনেক বড়। এখন আপনি তার এই অংশগুলো দেখতে পাচ্ছেন না, কারণ আমরা জানি ফটোশপের মধ্যে যখন আমরা কাজ করি এই জিনিসগুলো কিন্তু শো করে না, তাই না? অর্থাৎ তার ক্যানভাসের বাইরের অপশনটা শো করে না। যদি এরকম শো না করে তখন আপনি কি করবেন, যদি যেটার মধ্যে শো না করে তখন আপনি কন্ট্রোল টি ইউজ করতে পারেন। কন্ট্রোল টি ইউজ করলে এই যে ট্রান্সফর্ম অপশনটা শো করে, কন্ট্রোল টিটা ইউজ করলে ট্রান্সফর্ম অপশনটা শো করে। বুঝতে পারছি? সো আপনার যদি কখন আনফরচুনেটলি কন্ট্রোলটা না দেখা যায়, অর্থাৎ আপনার ট্রান্সফর্ম অপশনটা না দেখা যায়, তখন হচ্ছে কন্ট্রোল টি ইউজ করতে পারেন। যেটা আমরা ইলাস্ট্রেটরে কন্ট্রোল টি ইউজ করলে বের হতো হচ্ছে আপনার টাইপ টুলের যে অপশনটা, ক্যারেক্টার প্লেটের প্লেটটা বের হয়ে আসতো। সো আমি চাইলে কি করতে পারি, এটা করতে পারি। যেহেতু আমরা জানি যে আমার একটা অংশ এখানে ইউজ করা হয়েছে, যদি কোনো কারণে আপনার এখানে ট্রান্সফর্ম অপশনটা শো না করে তখন কন্ট্রোল টি দিয়ে আপনি শো করতে পারেন। এটাই জাস্ট ওটার কাজ। যদি একটার পর আবার আরেকটা করতে চান তখন আবার কন্ট্রোল টি ইউজ করুন, অর্থাৎ কন্ট্রোল টি যতবার দিবেন ততবারই আপনারা ট্রান্সফর্ম করবে সে। বুঝতে পারছি? আচ্ছা, এডিটে যাচ্ছি, এডিটে গিয়ে এখান থেকে ট্রান্সফর্মে গেলাম। এখানে দেখেন স্কেল নামের একটা অপশন আছে। এই স্কেল আর রোটেট এই দুইটা অংশ, যে অংশ আছে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি। আমি যদি মুভ টুলে যাই, মুভ টুলে গিয়ে এখানে আমি রোটেট করতে পারতেছি জিনিসটা, আমি এখানে স্কেলিং করতে পারতেছি, ডিক্রিজিং ইউজ করতে পারতেছি, স্কেলিং করতে পারতেছি, তাই না? এই যে আমি যে কাজগুলো করতেছি, এই কাজগুলো যদি আপনি ইন্ডিভিজুয়াল পার্টিকুলারলি কোনোটা করতে চান, সাপোজ মনে করেন আপনি স্কেলিং করবেন, আমি এখানে গেলাম, এডিটে গিয়ে স্ট্রোকে ট্রান্সফর্মে গেলাম, দেন হচ্ছে আমি এখানে আমি ইউজ করলাম হচ্ছে স্কেল। যখন আমি স্কেলে গেলাম, একটু খেয়াল করে দেখেন এখানেও স্কেল দেখাচ্ছে, এখানেও আমার স্কেল দেখাচ্ছে, এখানেও দেখাচ্ছে, আমি কিন্তু এখানে রোটেট অপশনটা পাচ্ছি না। কর্নারে যদি আমি যাই, আমার রোটেট অপশনটা অ্যাক্টিভ হচ্ছে না। বুঝতে পারছি? এটা হচ্ছে পার্টিকুলার একটা পয়েন্টস নিয়ে কাজ করবে, মানে এটা আপনি ফিক্সড করে দিয়েছেন। কোনো কারণে যদি আপনি করতে চান করতে পারবেন, আপনার যদি প্রয়োজন হয় আপনি ইচ্ছা করলে এটা করতে পারেন। এটা যদি আপনি শর্টকাট আনতে চান, অর্থাৎ এডিটের যে বিষয়গুলো আছে, এই যে অংশগুলো যে আছে, এই অংশগুলো যদি আপনি শর্টকাট ইউজ করতে চান তখন আপনাকে এই ট্রান্সফর্ম অপশনটা অ্যাক্টিভ রেখে, শো ট্রান্সফর্ম অপশনটা অ্যাক্টিভ রেখে দেন হচ্ছে রাইট বাটন যদি আপনি ক্লিক করেন, এখানে এই অপশনগুলো পাবেন। অর্থাৎ স্কেলের বিষয়টা আপনি পাবেন, আমি স্কেল করলাম এখানে। আপনি যদি চান, আপনি যদি রাইট বাটন ক্লিক করে যদি রোটেট করতে চান, শুধু রোটেট, তখন দেখেন আপনি এখানে গেলেও রোটেট দেখাবে, এখানে গেলেও রোটেট দেখাবে, এখানে গেলেও রোটেট দেখাবে, অর্থাৎ টোটালটার মধ্যে আপনার শুধু রোটেটই দেখাবে, আর কিছু দেখাবে না। আবার যদি রাইট বাটন ক্লিক করেন, এখানে একটা অপশন দেখাচ্ছে স্কিউ। স্কিউ জিনিসটা কি? আমি জাস্ট একটা কর্নার ধরে যদি আমি ড্র্যাগ করি, একটু খেয়াল করে দেখেন একটা পাশ যখন ড্র্যাগ করতেছেন অন্য পাশটা সে রেসপন্স করতেছে। বুঝতে পারছি কথাটা? যে কোনো একটা পাশ যদি আপনি নিয়ে কাজ করেন, সে ওই পাশ হিসেবে দ্বিতীয় যে পাশটা আছে সেটা নিয়ে কাজ করবে। নরমালি এটা কিছুটা ডিরেক্ট সিলেকশনের মধ্যে কাজ করে, যেমন আমি এই পাশটা ধরে আমি ড্র্যাগ করে অ্যাড করতে পারলাম। তবে ডিরেক্ট সিলেকশন যেমন ভিতরের দিকে ইউজ করা যায়, এটা করা যায় না। এটা হচ্ছে শুধু লাইন বাই লাইন ইউজ করতে হয়। বুঝতে পারছি? যেমন লাইন বাই লাইন ইউজ করে আপনি ভিতরের দিকে অ্যাড করতে পারবেন এটাকে। তো এইভাবে আপনার যদি ইচ্ছা হয়, আপনি ইচ্ছা করলে এটা নিয়ে কাজ করতে পারেন। রাইট বাটন ক্লিক করলাম, এখানে একটা অপশন দেওয়া আছে ডিস্টোর্ট। স্কিউ যেটা পারে না, ডিস্টোর্ট সেটা পারে। যেমন আমি এটাকে ধরে যদি আমি এখানে নিতে চাই, আমি ইচ্ছা করলে করতে পারবো। দেখেন সে উল্টে যাচ্ছে। এবং সবচেয়ে বড় যে বিষয়টা আছে, সে যে আপনার ট্রান্সফর্ম হচ্ছে, এটা একদম অ্যাকুরেট ট্রান্সফর্ম। যেমন আমি ওকে যখন এখানে ড্র্যাগ করতেছি, সে কিন্তু এই কর্নারটা শুধু ড্র্যাগ করতেছে না, তাকে কিন্তু সম্পূর্ণ উল্টানোর চেষ্টা করতেছে। যখন ড্র্যাগ করতেছে দেখেন সে সম্পূর্ণ কিন্তু উল্টাচ্ছে।
বুঝতে পারছি কথাটা? আমার ইমেজটা কিন্তু রেসপন্স করতেছে তার সাথে। আমি যদি এখানে ড্র্যাগ করি দেখেন ইমেজটাও কিন্তু রেসপন্স করতেছে। সো আপনি যদি চান কোন ইমেজ নিয়ে কাজ করতে, এটা কিন্তু আরেকটা কথা বলে রাখি, এই কাজগুলো কিন্তু শুধু ইমেজের মধ্যে কাজ করতে পারবেন, এটা কোন শেপের মধ্যে আপনি ইউজ করতে পারবেন না। শেপের মধ্যে ইউজ করার জন্য আপনি ইউজ করতে হবে ডিরেক্ট সিলেকশন টুল। তা আমি যদি কোনো অংশ নিয়ে কাজ করতে চাই তখন আমি ডিস্টোর্ট ইউজ করতে পারি। এটা কিন্তু প্রত্যেকটা অংশ ইন্ডিভিজুয়াল অংশ নিয়ে কাজ করবে, পাথ নিয়ে কাজ করবে। আর স্কিউটা হচ্ছে প্রতিটা পয়েন্টস নিয়ে লাইন বাই লাইন কাজ করবে, ভিতরের দিকে কাজ করতে পারবে না, লাইন বাই লাইন। দেন হচ্ছে রাইট বাটন ক্লিক করে এখানে যদি আমি পার্সপেক্টিভ যে অপশনটা আছে সেটা যদি আমি ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন আমি যদি ড্র্যাগ করি, স্কিউটা যেটা করতেছিল যে কোনো একটা পার্ট নিয়ে কাজ করতেছিল, তাই তো? আমি যদি এখানে ড্র্যাগ করি সে দেখেন দুই পাশটাই রেসপন্স করতেছে, দুই পাশটাই রেসপন্স করতেছে। আমরা অনেক সময় দেখি যে এরকম টাইপের একটা ইফেক্ট, যে দেয়ালের মধ্যে একটা টিভি অ্যাড করা আছে, ইফেক্টের মধ্যে দেখা যায়। তখন কি করা, যে ইফেক্টটা দেখাচ্ছে এমন ভাবে দেয়ালের মধ্যে আছে, তো দেয়ালের মধ্যে যখন টিভিটা থাকবে আপনি যখন অ্যাঙ্গেলে দেখবেন তখন কিছুটা এরকম দেখা যায়। আপনি যদি এরকম পার্সপেক্টিভ করতে চান আপনি ইচ্ছা করলে এটা করতে পারেন, অর্থাৎ একটা পাশ একটু বেশি একটা পাশ কম এরকম টাইপের যদি ইফেক্ট ইউজ করতে চান আপনি চাইলে এভাবে ইউজ করে কাজ করতে পারবেন। এরপর খেয়াল করে দেখেন নিচে লেখা আছে ওয়ার্প। ওয়ার্প জিনিসটা কি সেটা সম্পর্কে একটু আপনাদেরকে বলি। রাইট বাটন ক্লিক করলাম, দেখেন আসতেছে না, রাইট বাটন ক্লিক করলে আসতেছে না। আমাকে ফার্স্ট যেটা করতে হবে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্মটা অ্যাক্টিভ করে নিতে হবে যদি আপনি এটাকে আনতে চান। রাইট বাটন ক্লিক করলাম, ওয়ার্প নামের একটা অপশন আছে, এই ওয়ার্পটা কিভাবে কাজ করে সেটা একটু দেখি। আমরা অনেক সময় কিছু কিছু জায়গায় দেখি হচ্ছে যেমন ম্যাগাজিন ডিজাইন, এই যে আমরা এখানে যে ম্যাগাজিন কিছু ডিজাইন দেখতেছি, এই অংশগুলোর মধ্যে যে ম্যাগাজিন ডিজাইনগুলো দেখতেছি এখানে দেখেন একটু ভাঁজ করা না জিনিসটা, এই যে একটু ভাঁজ করা এক। আবার কিছু কিছু অংশের মধ্যে দেখবেন কোন যে কর্নারটা আছে কর্নারটা একটু ফোল্ড করা, বুঝতে পারছি? এই যে ফোল্ড করা বা কর্নারটা ভাঁজ করা, তারপর হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে এরকম ভাঁজ করা আছে, তারপর হচ্ছে আপনার কিছু কিছু যেমন এটা একটু ভাঁজ করে এখানে চলে আসছে। আবার দেখবেন যে কর্নারটা আপনার একটু উঠে গেছে, উপরের দিকে উঠে গেছে, যেমন এটা একটু ভাঁজ করে নিচে চলে আসছে। এই যে কর্নারটা দেখেন ফোল্ড হয়ে গেছে। এই যে টাইপের যদি কাজ করতে চান তখন আপনাকে ওয়ার্প অপশনটা দিয়ে কাজ করতে হয়। এই ওয়ার্প অপশনটা কিভাবে কাজ করে দেখেন, আমি যদি রাইট বাটন ক্লিক করে দেখেন ওয়ার্পে ক্লিক করি, এই যে অংশগুলোর মধ্যে প্রত্যেকটা অংশের মধ্যে আমাকে কি করছে আলাদা আলাদা কিছু অংশ অ্যাড করে দিচ্ছে। আমি যদি এটাকে ধরে ড্র্যাগ করি দেখেন আমারটাকে ফোল্ড হচ্ছে, খেয়াল করছেন? আমারটা জিনিসটা ফোল্ড হচ্ছে এবং এমন ভাবে ফোল্ড হচ্ছে সে কিন্তু সম্পূর্ণ বিপরীত অংশটা বের করে দিচ্ছে। আমি যদি এখন এখান থেকে এটাকে হালকা ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, এই যে দেখেন আমার বাইরের যে অংশটা আছে সেটা আমার কি হচ্ছে দেখাচ্ছে, অর্থাৎ জিনিসটা ফোল্ড হয়ে যাচ্ছে টোটাল, এবং এটার সাথে আমার ইমেজটাও রেসপন্স করতেছে। আপনি চাইলে ওকে টোটাল ফোল্ড করে ফেলতে পারেন, আপনি যদি চান টোটাল ফোল্ড করে কাজ করতে পারবেন। আপনি চাইলে টোটাল ফোল্ড করতে পারেন, এমনকি আপনি চাইলে এই অংশগুলো ধরে ইচ্ছেগুলো কাজ করতে পারেন, এমনকি আপনি এই অংশগুলো ধরেও কাজ করতে পারেন, অর্থাৎ প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনি কাজ করতে পারবেন এই অংশগুলো দিয়ে। তো এই অংশগুলো দিয়ে আসলে ওই যে আমরা যে দেখি আপনার সাইড গুলো একটু বেঁকে গেছে, যেমন আমি এখান থেকে একটু সাইডটা একটু বাঁকিয়ে নিলাম, সাইডটার মধ্যে একটু বাঁকিয়ে নেই, যেন হচ্ছে আমি এখানে একটু হালকা একটু বাঁকিয়ে নিলাম। এখন আপনি যদি এখানে একটু কার্ভ চান আপনি ইচ্ছা করলে এভাবে কার্ভ করতে পারেন জিনিসটা। আপনি যদি এখানে চান এভাবে ড্র্যাগ করে করেও কার্ভটা করতে পারবেন, বুঝতে পারছেন? অর্থাৎ আপনি এখানেও কাজ করতে পারবেন, ইচ্ছা করলে এই পাশটাও কাজ করতে পারবেন, আপনি আপনার প্রয়োজন মতো কাজ করতে পারেন। আপনি যদি এখানে স্প্লিট করতে চান অর্থাৎ ভাগ ভাগ করতে চান, এখানে যদি ক্লিক করি তখন দেখবেন যে এক্সট্রা হয়ে গেছে। আমি যদি ক্লিক করি অর্থাৎ এখান থেকে আপনি কি করতে পারবেন কার্ভ করতে পারবেন, আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো অংশ নিয়ে কার্ভ করে কাজ করতে পারবেন। যে এখানে যেরকম আমরা দেখলাম যে এই অংশটার মধ্যে ফোল্ড, এই যে এই অংশটার মধ্যে ফোল্ড, আপনি ইচ্ছা করলে এখানে কার্ভ অ্যাড করে ফোল্ড করতে পারবেন। আবার যদি আপনি বলেন যে আমার এরকম উঁচু হবে, আপনি ইচ্ছা করলে এই অংশের মধ্যে কার্ভ ইউজ করে আপনি ইচ্ছা করলে এখানে উঁচু করতে পারবেন। বুঝতে পারছি কথাটা? এইভাবে উঁচু করতে পারবেন, দেখেন এখানে উঁচু হচ্ছে, আমি একটু রাফলি করতেছি বিধায় এটা জিনিসটা এরকম হচ্ছে। আপনি যত সুন্দর করে কাজ করতে চাইবেন আপনি তত সুন্দর কাজ করতে পারেন। এমনকি এটা দেখেন এই পাশটা বসে যাচ্ছে, অর্থাৎ আপনি আপনার মতো করে সুন্দর করে কাজ করতে পারবেন। দেখেন ওকে এখন দাঁড় করানো হচ্ছে, এরকম টাইপের কাজ করতে পারবেন, অর্থাৎ আপনি আপনার টোটাল ইমেজটাকে ভেঙে চুরে যা ইচ্ছা তা করতে পারবেন। এরপরে রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে একটু খেয়াল করে দেখেন এখানে লেখা আছে রোটেট 80 ডিগ্রি 180 ডিগ্রি। এখানে একটা কথা বলে নেই, আমরা আমাদের ইমেজটাকে ঘোরাতে পারবো। সাপোজ মনে করেন আপনি 180 ডিগ্রি যদি দেন, আমরা জানি একটা
সার্কেল টোটাল হচ্ছে 360 ডিগ্রি, তার অর্ধেকটা হচ্ছে 180, তাই না? তা আমি যদি এটা 180 দেই তখন দেখেন সে সম্পূর্ণ উল্টিয়ে যাবে, সে সম্পূর্ণ উল্টিয়ে যাবে। সো আপনার যদি ইচ্ছা হয় আপনার কাজের ক্ষেত্রে, খেয়াল করবেন আপনার কাজের ক্ষেত্রে যদি আপনার প্রয়োজন হয় তখন আপনি এটাকে উল্টিয়ে দিতে পারবেন। আবার রাইট বাটন ক্লিক করলাম, এখানে দেখেন লেখা আছে রোটেট 90 ডিগ্রি ক্লকওয়াইজ। কেন ক্লকওয়াইজ লেখা আছে একটু দেখেন, আমাদের যে ক্লকটা আছে সেটা হচ্ছে ডান থেকে বামের দিকে ঘোরে। সো আপনি যদি ডান থেকে বামের দিকে ঘোরাতে চান তখন হচ্ছে ক্লকওয়াইজ দিবেন, বুঝতে পারছি? এটা হচ্ছে 90 ডিগ্রি ঘুরলো, 4 ভাগের 1 ভাগ। আর আপনি যদি রাইট বাটন ক্লিক করে এখানে একটা পাবেন হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ। কাউন্টার ক্লকওয়াইজ অলওয়েজ হচ্ছে উল্টো ঘুরে, সে হচ্ছে 5 থেকে 1 এ যায়, এভাবে ঘুরে, উল্টো দিকে ঘুরে, বুঝতে পারছি? সো তখন আমি যদি আপনার কাউন্টার ক্লকে ক্লিক করি সে হচ্ছে আপনার আমারটা বাঁকিয়ে দিবে। এখন কিছু কিছু সময় আমাদের ডিজাইনের ক্ষেত্রে ভালো করে খেয়াল করবেন, কিছু কিছু সময় আমাদের ডিজাইনের ক্ষেত্রে, যেমন আমি একটা ডিজাইন করতেছি, সেই ডিজাইনের মধ্যে এই যেমন এই উডটা যেটা আছে, কোনো ক্ষেত্রে আমার যে এই অংশটা আছে, এটার যে অংশটা আছে অর্থাৎ ফেসটা আছে, আমার দরকার হচ্ছে লেফট সাইডে ফেস। আমি আমার প্রয়োজন মতো আমি এটাকেই পেলাম, বাট হচ্ছে ওর হচ্ছে রাইট সাইডের লেফট ফেসটা, আমার দরকার রাইট সাইডের ফেস, ঠিক আছে? যদি আমার এরকম প্রয়োজন হয় তখন রাইট বাটন ক্লিক করে এখানে একটা অপশন পাবেন হচ্ছে ফ্লিপ হরিজন্টাল। সে এমন ভাবে ঘুরাবে টোটাল জিনিসটাকে একদম অ্যাকুরেটলি ঘুরিয়ে দিবে। এটাকে আমি আরেকটা বিষয় দিয়ে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই, তাহলে আরো একটু ভালো বুঝবেন যে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি। একটু খেয়াল করে দেখেন সে মানে মুভটা করে কিভাবে, অ্যাকচুয়ালি সে অ্যাকুরেটলি কাজটা করে কিভাবে সেটা একটু দেখবো। আমি এটার মধ্যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি রাইট বাটন ক্লিক করে যদি যাই, আসতেছেন আমি কন্ট্রোল টি ইউজ করে নিলাম, রাইট বাটন ক্লিক করে এখানে একটু খেয়াল করে দেখেন ফ্লিপ হরিজন্টালের মধ্যে ক্লিক করতেছি। এর আগে আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানাচ্ছি, এই যে বেবিটা দেখতেছেন ওর রাইট সাইডটা হচ্ছে এটা, লেফট হ্যান্ডটা হচ্ছে আপনার বিয়ারটার এখানে, তাই তো? আর বাকি যে অংশগুলো একটু ভালো করে খেয়াল করে দেখেন। এখন যদি রাইট বাটন ক্লিক করে আমি যদি ফ্লিপ করি, ওর রাইট হ্যান্ডটা চলে গেছে আপনার ওর এখানে, আর ওর লেফট হ্যান্ডটা হয়ে গেছে হচ্ছে আপনার উপরের দিকে। মানে এমন ভাবে ফ্লিপ করে আপনি বুঝতেই পারবেন না যে এটা অ্যাকচুয়ালি ফ্লিপ করা হয়েছে। এটা বলার একটা উদ্দেশ্য হচ্ছে, এখন হয়তো আপনার কোশ্চেন থাকতে পারে আমি যদি এভাবে ফ্লিপ করি, এভাবেও কিন্তু ফ্লিপ করতে পারবেন আপনি চাইলে এভাবেও ফ্লিপ করতে পারবেন। এতে একটা যে প্রবলেম হচ্ছে রেশিও মেইনটেইন হয় না, আপনার ইমেজটা ছোট হয়ে যেতে পারে, আপনার ইমেজটা বাঁকা হয়ে যেতে পারে। সো আমি অ্যাকুরেটলি রেশিও মেইনটেইন করে যদি করতে চাই তখন আমি কি করব, জাস্ট এডিটে যাবেন, এডিটে গিয়ে ট্রান্সফর্মে গিয়ে ফ্লিপ হরিজন্টাল করলেই হয়ে যাবে। আর নিচে যদি ভার্টিক্যাল যে বিষয়টা আছে অর্থাৎ রোটেট 180 ডিগ্রি যে বিপরীত যেটা আছে সেটা হচ্ছে আপনি ইচ্ছা করলে এটা করতে পারবেন। তবে যদি আপনি নিউ ডকুমেন্টে রেখে কাজ করেন ইমেজটাকে, যদি ইমেজের নিজস্ব ডকুমেন্ট নিয়ে কাজ করেন তখন এখানে অবশ্যই এটাকে আপনাকে আনলক করে নিতে হবে। ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ডে এটা কাজটা করতে পারবেন না, আপনি এটাকে আনলক করে নিতে হবে, আনলক করে দেন হচ্ছে আপনি কাজ করতে পারবেন। সো এইভাবে আপনি চাইলে খুব সহজে আপনার কাজের প্রেক্ষিতে এই অংশগুলো কাজ করতে পারেন। আমি আরেকটা বিষয় বলি, যেমন এই যে দেখেন এখানে একটু কার্ভ আছে, খেয়াল করছেন? আপনি ইচ্ছা করলে এটার মধ্যে অ্যাড করতে পারেন। আমি এটা একটু দেখা দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে কখনো যদি প্রয়োজন হয় আর কি আমি যাতে ইউজ করতে পারি, এজন্য হচ্ছে দেখা দেওয়া। আপাতত এটাকে বাদ দিয়ে দিচ্ছি, এটাকে নিয়ে আসলাম। এটাকে নিয়ে এসে আমি আরেকটা জিনিস দেখানোর উদ্দেশ্যে এটা কাজ করতেছি, সেটা হচ্ছে মকআপ কাকে বলে, মকআপ কিভাবে কাজ করে সেই বিষয়টা আপনাদের সাথে দেখানোর উদ্দেশ্যে এটা অ্যাড করা। কখনো যদি আপনি মকআপ করতে চান, এইটার সাথে কিন্তু ওয়ার্পের একটা সম্পর্ক আছে বিধায় আমি আপনাদের দেখাচ্ছি আর কি। কখনো যদি আপনি মকআপ করতে চান, এটাকে বলা হয় ফ্ল্যাট মকআপ, এই অংশটাকে বলা হয় ফ্ল্যাট মকআপ। আমি যদি মকআপ করতে চাই, ফার্স্ট অফ অল আমাকে যে কাজটা করতে হবে, আমি যার সাথে মকআপ করতে চাচ্ছি সেই লেয়ারটাকে আমাকে স্মার্ট অবজেক্ট লেয়ারে রূপান্তরিত করতে হবে। কেন রূপান্তরিত করতে হবে সেটা সম্পর্কে একটু বলি, অর্থাৎ হোয়াট ইজ স্মার্ট অবজেক্ট এটা সম্পর্কে আমাকে কি করতে হবে, ভালো করে জানতে হবে, দেন হচ্ছে আমি এটা সম্পর্কে বা এটা নিয়ে কাজ করতে পারবো। এটাকে জানানোর জন্য আমি নিউ একটা ডকুমেন্টে যাচ্ছি, ডকুমেন্টে গিয়ে জাস্ট আপনাদেরকে প্রথম যে বিষয়টা নিয়ে একটু দেখাবো সেটা হচ্ছে এই যে ইমেজটা আছে, সাপোজ মনে করেন ইমেজটা তো অলরেডি ওপেন করা আছে, আমি এটাকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল এ দিয়ে কপি করলাম, সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম। একটু খেয়াল করে দেখেন আমার এখানে একটা ইমেজ আছে, তাই তো? এই ইমেজটাকে জাস্ট একটা কপি করে নিচ্ছি, আমি অল্টার প্রেস করে কপি করে নিচ্ছি। দুইটাকে সিলেক্ট করলাম, সরি একটাকে সিলেক্ট করে আপাতত দেখানোর উদ্দেশ্যে আমি কাজটা করতেছি, পরে আপনাদেরকে ডিটেইলস বলবো। একটু খেয়াল করে দেখেন এখানে হচ্ছে দুইটা লেয়ার আছে, একটা হচ্ছে নরমাল লেয়ার আর একটা হচ্ছে স্মার্ট অবজেক্ট লেয়ার, ঠিক আছে? স্মার্ট অবজেক্ট লেয়ারটা কিভাবে আমি ক্রিয়েট করছি, যেই লেয়ারটাকে আমি স্মার্ট অবজেক্টে
রূপান্তরিত করতে চাচ্ছি সেটাকে রাইট বাটন ক্লিক করবেন, এখানে একটা অপশন পাবেন যার নাম হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন হচ্ছে ক্লিক করলেই আমার স্মার্ট অবজেক্টে রূপান্তরিত হয়ে যাবে। ঠিক আছে, এই বিষয়টা বোঝানোর মানে আমি জাস্ট এতটুকু বুঝাচ্ছি, বাকিগুলো আমি আরো স্টেপ বাই স্টেপ বুঝাচ্ছি যে কি কারণটা স্মার্ট অবজেক্টের কাজটা কি সেটা সম্পর্কে বোঝানোর জন্য এটা দেখানো। আমি সিলেক্ট করলাম, আমি এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি দুইটা ইমেজকেই দেখেন, দুইটা ইমেজ কিন্তু সেম ইমেজ, সেম রেশিও, সেম রেজোলিউশন, সবকিছু সেম না। আমি এই ইমেজটাকে একটু ছোট করলাম, জাস্ট এতটুকু ছোট করলাম, ছোট করে এন্টার প্রেস করছি, অর্থাৎ আমি এইখানের একটা সাইজ মেনটেন করছি, তাই তো। আমি যখন যেখানে নিয়ে এন্টার প্রেস করলাম, আমরা জানি ফটোশপের মধ্যে যখনই কোনো কিছু ছোট বড় করব এন্টার প্রেস করে এটাকে ফিক্সড করতে হয়, আমি এটাকে ছোট করে ফিক্সড করলাম, দেন হচ্ছে আমি এটাকে আবার একটু বড় করতেছি, আমি আবার একটু বড় করলাম এবং এন্টার প্রেস করলাম। একটু খেয়াল করে দেখেন দুইটার মধ্যে কোনো পার্থক্য আসছে কিনা, আমার দুইটা ইমেজের মধ্যে কোনো পার্থক্য আসছে কিনা। একটা হচ্ছে ব্লার হয়ে গেছে আর একটা হচ্ছে যা ছিল তেমনই আছে, তাই না? তাই তো, এই ইমেজটা ঘোলা হয়ে গেছে না, দেখেন এটা ঘোলা হয়ে গেছে, বাট এটা যা ছিল তাই আছে, অর্থাৎ যেমনটা ছিল তেমনই আছে। এই ইমেজটার মধ্যে যদি এখন ক্লিক করি, দেখেন যে লেয়ারটা সিলেক্টেড তার নাম হচ্ছে স্মার্ট অবজেক্ট লেয়ার, যেই লেয়ারটা সিলেক্টেড সেই লেয়ারটার নাম হচ্ছে স্মার্ট অবজেক্ট লেয়ার, আর এই যে লেয়ারটা আছে সেটা হচ্ছে নরমাল লেয়ার। অ্যাকচুয়ালি এখন আমি আপনাদেরকে বলি স্মার্ট অবজেক্ট কাকে বলে। স্মার্ট অবজেক্ট হচ্ছে একটা স্বায়ত্তশাসিত লেয়ার, স্বায়ত্তশাসিত বলছি ফ্রিডম, তার একটা সম্পূর্ণ ফ্রি একটা লেয়ার, বুঝতে পারছেন, স্বাধীনচেতা একটা লেয়ার। তাকে আপনি চাইলেই কোনো ধরনের ইফেক্ট প্রদান করতে পারবেন না। কারণ কি? কারণ হচ্ছে সে তার যেই অবজেক্টটার মধ্যে থাকে বা যেই লেয়ারটাকে আপনি স্মার্ট অবজেক্ট লেয়ার তৈরি করবেন, সে সম্পূর্ণ তাকে একটা ফোল্ডার বা আবৃত করে রাখে। যেমন আমি এটার একটা উদাহরণ দেওয়ার জন্য কথা বলতেছি, আমার সাপোজ মনে করেন ডেস্কটপের মধ্যে অনেকগুলো ফোল্ডার আছে, এটা হচ্ছে একটা ফোল্ডার ইমেজ। এখন আমি এই ইমেজের মধ্যে এটা ক্লিক করে আমি যদি এটা রিনেম করি, মনে করেন এটা রিনেম করলাম হচ্ছে ইমেজ 01, ঠিক আছে, করার পর আমি যদি এই ইমেজটার ভিতরে ঢুকি, দেখেন এটার মধ্যে কি এখানে কোনো পার্থক্য আসবে বা ভিতরে কোনো চেঞ্জ আসবে? আসবে না। কেন? আমার যা চেঞ্জ হচ্ছে সব হচ্ছে আপনার ফোল্ডারের মধ্যে, তাই তো। ঠিক একই ভাবে যখন আমি এটার মধ্যে কোনো ইফেক্ট দিচ্ছি, অ্যাকচুয়ালি ফোল্ডারের উপর ইফেক্টটা পড়তেছে, ফোল্ডারের উপর ইফেক্ট পড়ার কারণে ভিতরে যে ইমেজটা ছিল সেই ইমেজটা যেমন আছে তেমনই আছে, এই ইমেজটা যে যেমন আছে তেমন আছে। এখন একটা কোশ্চেন আপনার থাকতে পারে, আপনি কিভাবে বুঝলেন বা আমি কিভাবে বুঝবো এটা যে একটা ফোল্ডারের ভিতরে আছে? থাকতে পারে না? তখন আমাকে যেটা করতে হয়, স্মার্ট অবজেক্টকে নিয়ে কাজ করতে হলে স্মার্ট অবজেক্টের মধ্যে যদি ডবল একটা ক্লিক করেন, ডাবল ক্লিক করবেন, জাস্ট ওকে করে দেন, এই যে দেখেন সে নতুন ভাবে ওপেন হয়েছে একটা আলাদা ভাবে। আমি এই জিনিসটাকে একটু কেটে ফেলতেছি আপনাদের বোঝানোর উদ্দেশ্যে আর কি, এটাও কেটে ফেলতেছি, কেটে এটার মধ্যে আবার ডাবল ক্লিক করতেছি, ডাবল একটা লেয়ারের মধ্যে ক্লিক করলে দেখেন সে নতুন একটা লেয়ারে ওপেন হবে এবং ফুল রেশিও নিয়ে কাজ করবে। অর্থাৎ সে হচ্ছে একটা ফোল্ডারের মধ্যে ছিল, যখন আপনি ডাবল ক্লিক করছেন ফোল্ডার যেমন ওপেন হয়, সেও একটা নতুন ডকুমেন্টস ওপেন হলো। বুঝতে পারছেন? কখনো স্মার্ট অবজেক্ট নিজস্ব অংশ ছাড়া আপনি ইচ্ছে করলে তাকে কিছু করতে পারবেন না। এখন দ্বিতীয় যে বিষয়টা আছে, একটা অপশন ছিল বা একটা কথা ছিল যে আমি একই লেয়ারের মধ্যে কি একাধিক লেয়ার ইউজ করতে পারবো কিনা। একটা কোশ্চেন ছিল হচ্ছে প্রথম দিন যেদিন ফটোশপ শুরু করছিলাম সেদিন কেউ একজন কোশ্চেন করছিলেন যে একই লেয়ারের মধ্যে আমি একাধিক লেয়ার নিয়ে কাজ করতে পারবো কিনা। কিন্তু নরমাল লেয়ারের মধ্যে আপনি কখনোই একাধিক লেয়ার নিয়ে কাজ করতে পারবেন না। কিন্তু স্মার্ট অবজেক্ট লেয়ারের মধ্যে যেহেতু সে আলাদাভাবে স্বায়ত্তশাসিতভাবে ওপেন হয়, আমি যদি এখন 1000 লেয়ার নিয়েও কাজ করি, আমার যতগুলো ইচ্ছা লেয়ার নিয়ে আমি কাজ করব, এবং তার জন্য আগে হচ্ছে তাকে ওপেন করে নিতে হবে আলাদা ডকুমেন্টে। করার পর আমি জাস্ট যেটা করব, কন্ট্রোল এস ইউজ করব, কন্ট্রোল এস ইউজ করলাম, এস ইউজ করলে এটা হচ্ছে সেভ হয়ে যাবে। আমি যদি এখন কেটে দেই, একটু খেয়াল করে দেখেন আমার স্মার্ট অবজেক্টের মধ্যে এই অপশনগুলো চলে আসছে, অর্থাৎ লেয়ার কিন্তু একটাই আছে। খেয়াল করে দেখেন এখানে কিন্তু লেয়ার একটাই আছে। এখন আপনার যদি মনে হয় আমি ভুল করছি, আমার এটা ডিলিট করে দেওয়া উচিত, আবার এটাকে ডাবল, আমি কিন্তু অলরেডি ওটা ডিলিট করে দিছি, ওই ডকুমেন্টস ডিলিট করে দিচ্ছে, আবার ক্লিক করেন, আবার আপনি এডিট করতে পারবেন। অর্থাৎ আপনার এখান থেকে শুরু করে সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দেন, ডিলিট হয়ে যাবে। কন্ট্রোল এস ইউজ করেন, আপনার এখানে আগের অবস্থানেই চলে আসবে। অর্থাৎ স্মার্ট অবজেক্ট হচ্ছে এমন একটা লেয়ার যেটা হচ্ছে একটা সম্পূর্ণ একটা ফ্রি লেয়ার বা আপনার একটা স্বাধীন লেয়ার, যার মধ্যে কোনো ইফেক্ট আমি ইচ্ছে করলে দিতে পারবো না। কারণ হচ্ছে সে একটা ফোল্ডারের মধ্যে আবৃত থাকে। যে লেয়ারটাকে আপনি স্মার্ট অবজেক্ট লেয়ারে রূপান্তরিত করবেন তাকে একটা অংশের মধ্যে আবৃত করে রাখে, ঠিক আছে। ওকে যদি কাজ করতে হয় তার অনুযায়ী কাজ করতে হবে। কিভাবে কাজ করবেন?
স্মার্ট অবজেক্ট যে লেয়ারটা আছে তার মধ্যে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে দেন হচ্ছে আপনি যে ইফেক্টের মধ্যে স্মার্ট অবজেক্ট ওপেন করছেন সেই লেয়ারটা ওপেন হবে, ওইটার মধ্যে আপনি যা ইচ্ছা তা করেন। তো প্রথম যে পার্থক্যটা হচ্ছে স্মার্ট অবজেক্ট আর নরমাল লেয়ারের মধ্যে পার্থক্য হচ্ছে স্মার্ট অবজেক্টের মধ্যে একাধিক লেয়ার নিয়ে কাজ করতে পারবেন, নাম্বার 2 হচ্ছে, আর নরমাল লেয়ার হচ্ছে একটা লেয়ার নিয়ে কাজ করতে হয়। নাম্বার 2 হচ্ছে নরমাল লেয়ার হচ্ছে নিজের মতো নিজে কাজ করে, নিজের মতো মানে ওর আপনি যেভাবে কাজ করবেন তেমন। আর স্মার্ট অবজেক্ট লেয়ার তার মতো কাজ করতে হয়, অর্থাৎ স্মার্ট অবজেক্টের মতো করে কাজ করতে হয়, আপনি ইচ্ছা করলে কোনো ধরনের ইফেক্ট এখানে দিতে পারবেন না। বুঝতে পারছি? আরেকটা জিনিস আপনাদেরকে ছোট্ট একটা জিনিস বলি, এই যে ইমেজটা দেখতেছেন এই ইমেজটার মধ্যে আমি এখন একটু কাজ করতে যাচ্ছি, একটু খেয়াল করবেন আমার স্মার্ট অবজেক্ট আসলে কতটা পাওয়ারফুল একটা লেয়ার সেটা একটু বুঝতে পারবেন। এই হচ্ছে আমার একটা ইমেজ, ঠিক আছে? আমি কি করলাম, এডিটে গেলাম, ট্রান্সফর্মে গেলাম, গিয়ে এখানে আমি ডিস্টোর্ট করলাম, মনে করেন, বুঝতে পারছি? আমি এটাকে ডিস্টোর্ট করছি, বুঝতে পারছেন? ডিস্টোর্ট করার পর আমি এটাকে ওকে করে দিলাম, এটা কিন্তু বাঁকা হয়ে গেছে না? আমি স্মার্ট অবজেক্টের মধ্যে ডাবল ক্লিক করি, দেখেন আমার বাঁকা আছে। তো মেইন যে থিমটা হচ্ছে আপনি যদি কোনো ইফেক্ট দেনও এর মধ্যে স্মার্ট অবজেক্টের ভিতরে, এটা মেইন লেয়ারে কখনো ইফেক্ট দেয় না, বুঝতে পারছি? তো এইটার বলার উদ্দেশ্য হচ্ছে যখনই আমরা কোনো মকআপ করতে যাব আর কি, ওই মকআপের মধ্যে সাধারণত যে ইফেক্টটা কাজ করে বা যে ডিজাইনটা করে সেটা হচ্ছে স্মার্ট অবজেক্টটা রূপান্তরিত করে নেয়, যাতে পরবর্তীতে এটার মধ্যে কোনো ডিজাইনের ইফেক্টটা না আসে। যেমন আমি এখানে এটাকে স্মার্ট অবজেক্টে রূপান্তরিত করে নিচ্ছি, আমি কিন্তু অলরেডি এটাকে রেডি করে ফেলছি, বুঝতে পারছি? স্মার্ট অবজেক্টে রূপান্তরিত করে ডাবল ক্লিক করলাম, এই হচ্ছে আমার ইমেজ। এখন আমি এখান থেকে কয়েকটা ইমেজ ওপেন করতেছি, একটু লম্বাটে টাইপের একটা ইমেজ ওপেন করে, সাপোজ মনে করেন এই ইমেজটা বা এই ইমেজটাই আমি নিলাম, এই দুইটা ইমেজকে নিলাম আপাতত। এখানে কি একটু আগে শিখছি বা এর আগে আমরা আরেকটা জিনিস শিখছি, সেটা হচ্ছে এখান থেকে ক্লিয়ার করে দিই। আমরা এখান থেকে আরেকটা জিনিস শিখছি, সেটা হচ্ছে আমরা এটাকে ক্রপ করতে পারি, তাই না? আমি আমার প্রয়োজন মতো এটাকে ক্রপ করে নিলাম, এই পর্যন্ত মনে করেন আমি ক্রপ করে নিলাম, এটা দেখানোর একটা উদ্দেশ্য হচ্ছে। আর এখন আমি যেটা করব, এখান থেকে যেহেতু এটাকে আনলক করে নিতে হবে, দেন হচ্ছে এখান থেকে আমি এডিটে গেলাম, 90 ডিগ্রি ক্লকওয়াইজ করে নিলাম আপাতত আর কি। এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতেছি, এটার মধ্যে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতেছি, এটা কিন্তু আলাদা লেয়ার, যেটা নিউ লেয়ারটা ওপেন হয়েছে সেটা। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কেন আমি পেস্ট করতেছি, আমি চাচ্ছি এটার মধ্যে মকআপ করতে। সো এই জিনিসটাকে আমি এখানে রাখলাম, এটাকে সিলেক্ট করেন, এডিটে যান, ট্রান্সফর্মে যান, ওয়ার্পে ক্লিক করেন। ওয়ার্পে ক্লিক করে আমি এই অংশটার মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে এইটা, ড্র্যাগ করে এটাকে টিক করেন, এই কর্নারটাকে ধরেন, কর্নারটাকে ধরে এখানে অ্যাড করি, এই কর্নারটাকে ধরে এখানে অ্যাড করি, এই অংশটাকে ধরে আমি এখানে একটু উঁচু করে দিই, যেহেতু এখানে আমার উঁচু আছে, এটাকে ধরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। যে মানে এটা হচ্ছে সিঙ্গেল মকআপ কিভাবে আপনি রিলেট করবেন আর সিঙ্গেল মকআপ কিভাবে আপনি ক্রিয়েট করবেন। এক মিনিট শেষ করি। এই হচ্ছে আমি কাজটা করলাম, আর এখানে কিন্তু অ্যাকুরেট হয়নি, এজন্য আমি ঠিক মিডলে নিয়ে আসবো। এই হচ্ছে একটা পার্ট চলে আসছে আমার, আমি এটাকে ধরে এখানে কাজ করলাম, এখানে ধরে আমি এখানে কাজ করলাম। আমি এখানে জাস্ট এন্টার প্রেস করি এবং কন্ট্রোল এস ইউজ করি। একটু খেয়াল করে দেখেন, আমি যখন এখানে মেইন অপশনে আসবো, এখানে আসবো, কোথায় রাখলাম এটাকে, কোথায় এক জায়গায় রাখছি অথবা এই যেখানে রাখছি, দেখেন একটা মকআপের মতো চলে আসছে, বুঝতে পারছি? আমার ইফেক্ট এখানে মকআপের মতো চলে আসছে। একটু মকআপ নিয়ে কথা বলি, অ্যাকচুয়ালি মকআপ জিনিসটা কি সেটা একটু বলি। মকআপটা হচ্ছে আপনি একটা ডিজাইন করছেন, একটু খেয়াল করে দেখেন, আপনি একটা ডিজাইন করছেন, সেই ডিজাইনটা আপনি কেউ যদি হাতে নেয় বা টেবিলের উপর থাকে বা এটাকে যদি কেউ ইউজ করে তখন দেখতে কেমন হবে, প্রিন্টের পরে দেখতে কেমন হয়, এটা হচ্ছে মেকআপের মেইন থিম। যেমন এই যে আপনি ডিজাইনটা দেখতেছেন, এই ডিজাইনটা দেখতে খুব সুন্দর লাগতেছে না? কিন্তু এই ডিজাইনটা যখন আপনার ভিউ পোর্ট দেখবেন, অর্থাৎ ডিরেক্ট সামনে সামনে ভিউ দেখবেন, তখন দেখবেন এটা দেখতে কিরকম আপনার সাদামাটা লাগতেছে, দেখছেন? এটা হচ্ছে সাদামাটা লাগতেছে, কিন্তু এই কাজটাকে যদি আপনি চান মকআপ যদি করেন, তখন দেখবেন আপনার দেখতে সুন্দর লাগতেছে, তখন আপনি কি করতে পারবেন, দেখতে সুন্দর লাগতেছে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এখান থেকে
দুটো ইমেজ নিয়ে আপনাদেরকে, অর্থাৎ এখান থেকে আমি একটা হ্যান্ডমেড কিভাবে মকআপ ক্রিয়েট করতে পারেন সেটা নিয়ে একটু দেখবো। যেমন এই যে ইমেজটা আছে, এই ইমেজটা থেকে যদি আমি হ্যান্ডমেড মকআপ তৈরি করতে চাই, আমি ইচ্ছে করলে খুব সহজে হ্যান্ডমেড মকআপ ক্রিয়েট করতে পারি। কিভাবে ক্রিয়েট করব না করব সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমি নরমাল একটা নিতে চাচ্ছি যাতে আপনারা ভালো বুঝেন আর কি। এই যে ইমেজটা আছে, এই ইমেজটা নিয়ে কাজ করি না, এটাও করা যাবে না। এটাকে করলে ভালো হয়, এটা এটা নিয়ে কাজ করি, ঠিক আছে। এটার মধ্যে আপনার জল ছাপ আছে, এই জন্য আমি ইয়া করতে চাচ্ছি না। যেটার মধ্যে আপনার এক্সট্রা ইউজ করছে আমি এটা ইউজ করতে চাচ্ছি না আর কি। খুবই বাজে অবস্থা। আচ্ছা, আপাতত এটা নিচ্ছি, এই যে ইমেজটা আছে এটা নিচ্ছি। একটা কোশ্চেন ছিল, সম্ভবত আপনার একটা কোশ্চেন ছিল যে আপনার টেবিলের উপর আছে, সেটাকে আমি চাচ্ছি এটাকে একটু অ্যাড করতে। সো মনে করেন যে আমি দুইটা বিজনেস কার্ড ক্রিয়েট করছি, এই যে এই দুইটা বিজনেস কার্ড আছে, এই দুটাকে বিজনেস কার্ড ক্রিয়েট করলাম। একটু খেয়াল করে দেখেন, এই বিজনেস কার্ড দুটাকে আমি ফার্স্ট হচ্ছে ইমেজে গিয়ে একটু ইমেজ সাইজটা একটু ইনক্রিজ করে নিচ্ছি, যার কারণ ইমেজ সাইজটা খুবই বাজে অবস্থা। আমি কি একটু ইনক্রিজ করে নিচ্ছি, ভালো অবস্থানে নিয়ে যাচ্ছি। এখন দেখেন আমার ইমেজগুলো দেখতে সুন্দর লাগতেছে। এই ইমেজগুলোকে আমি কাট করতে চাচ্ছি। কাট করার জন্য এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিং টুল গেলাম, দেন হচ্ছে ড্র্যাগ করে আমি জাস্ট এখান থেকে কি করতেছি, এই অংশটাকে নিয়ে নিলাম। যাতে বাইরের অংশটা না আসে, সেজন্য আমি একটু ভালো করে নিচ্ছি। আপনি ইচ্ছা করলে পেন টুল দিয়েও নিতে পারেন। এটাকে আমি কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিচ্ছি। এখন দেখেন জাস্ট একটা পার্ট, বুঝতে পারছি, জাস্ট একটা পার্ট। এরপর হচ্ছে দ্বিতীয় যে অংশটা আছে সেটাও নিলাম, এখান থেকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে আমি এখানে নিলাম। দেন হচ্ছে আমি যদি এটাকেও কন্ট্রোল জে ইউজ করি, সরি এটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল জে ইউজ করেন, দেখেন দুইটা পার্ট, কিন্তু এই একটা পার্ট, দুইটা পার্ট, অর্থাৎ আমি আলাদা আলাদা দুইটা পার্ট করছি। এখন আপনার যদি মনে হয় এখানে একটু এক্সট্রা আছে, আপনি ইচ্ছা করলে এখান থেকে ডিলিট করে ফেলতে পারেন। এই অংশটাকে ধরে যদি আপনি ডিলিট করে ফেলতে চান, আপনি ইচ্ছা করে ডিলিট করে ফেলতে পারেন। অর্থাৎ এখান থেকে আমি ইনভার্স করে দিচ্ছি, ইনভার্স করে আমি ডিলিটে প্রেস করলাম, ডিলিট হয়ে গেছে। ঠিক একই ভাবে যদি আপনি এটাকেও ডিলিট করতে চান, যেহেতু আশেপাশে একটু অন্যরকম অবয়ব দেখা যাচ্ছে, সো দ্যাট আমি এখান থেকে ধরে ডিলিট করে দিচ্ছি। এক্সট্রা অংশগুলো নিচ্ছি না আর কি, ইনভার্স করে নেই, ইনভার্স করে আমি ডিলিটে প্রেস করে আমি ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এই অংশগুলো দিয়ে আমি চাচ্ছি যেগুলো প্রত্যেকটা পিএনজি, একটু খেয়াল করে দেখেন, এগুলো কিন্তু প্রত্যেকটা পিএনজি আমি চাচ্ছি একটা ডিজাইন ইউজ করতে। সে ডিজাইনটা কিভাবে ইউজ করব, আমি চাচ্ছি এখানে একটা মনে করেন এই হচ্ছে আমার একটা টেবিল, টেবিলের মধ্যে একটু ফ্লাওয়ার টাওয়ার আছে, এরকম একটা ডিজাইন ইউজ করতে চাচ্ছি আমি। এমন অবস্থা, আমি এই জায়গাটার মধ্যে ইউজ করতে চাচ্ছি আমার যে কার্ড গুলো আছে সেগুলোকে। জাস্ট এখান থেকে আপনি নেন, এটাকে নিয়ে যান। আমি যদি এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে ইউজ করতে চাচ্ছি, ঠিক আছে। তবে এখানে ইউজ করার আগে আমি জাস্ট এটাকে কি করব, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমি এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এটাকে আপনি একটু ছোট করেন, এটাকে আমরা একটু ছোট করি। ছোট করে আমরা অলরেডি একটা অপশন জানি, এখান থেকে আমি চাইলে কি করতে পারি, ট্রান্সফর্ম করে এটাকে একটু ঘোরাতে পারি, ঠিক করতে পারি, আমি আমার প্রয়োজন মতো কাজ করতে পারি। ফার্স্ট একটু ঘুরিয়ে নিই, ফার্স্ট একটু ঘুরিয়ে নেই, বা এভাবে করে নেন, এভাবে করে নিয়ে আপাতত এখানে রাখি। আমার আরো ছোট করতে হবে এটাকে, যে লেয়ারটার মধ্যে আমি কাজ করব ওইটা, এটাকে রাখলাম। রাইট বাটন ক্লিক করে এই হচ্ছে আবার ডিস্টোর্ট, ডিস্টোর্টে গেলাম, ডিস্টোর্টে গিয়ে আমি জাস্ট এই অংশটাকে একটু নিচের দিকে রেখে দিচ্ছি, যাতে বোঝা যায় আমার কার্ডটা টেবিলের মধ্যে আছে। বুঝতে পারছি, আমার কার্ডটা টেবিলের মধ্যে আছে, এটা যাতে বোঝা যায়। একটু খেয়াল করে দেখি আমার কার্ডটা কি বোঝা যাচ্ছে কিনা। আমার মনে হয় এই পাশটা আরেকটু নিচে নামবে, এই পাশটাও আরেকটু নিচে নামবে। এখন দেখেন কার্ডটা এখানে আছে কিনা, বোঝা যাচ্ছে কিনা। এন্টার যদি প্রেস করে দেখি, এখন মনে হচ্ছে কার্ডটা আমার এখানে আছে। কিন্তু এখন
এখানে যে কার্ডটা আছে এই পাশটা মনে একটু লম্বাটে হয়ে গেছে, এটাকে ঠিক করতে হবে। আবার এডিটে যাচ্ছি, ট্রান্সফর্মে যাচ্ছি, দেন হচ্ছে আমি এখানে ডিস্টোরটা ইউজ করলাম, এখানে ধরে হালকা ঠিক করে দিই। ইন্টারপ্রেস করে দেন এই। কিন্তু নরমালি দেখি যে অনেকগুলো হয়ে আছে, তাই না? একটা পর একটা অনেকগুলো হয়ে আছে, এরকম দেখি না আমরা? তা আমি কি করতেছি, এই অংশটার মধ্যে একটা ইফেক্ট দিচ্ছি। এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে, যে আপনার ব্লেন্ডিং অপশন একটা অপশন আছে, এখানে যাবেন। এখানে গেলে এই একটা অপশন পাবেন হচ্ছে ড্রপ শ্যাডো। আমি এখানে জাস্ট ড্রপ শ্যাডোর মধ্যে ক্লিক করলাম। একটু খেয়াল করে দেখেন, আমার এখানে একটা ড্রপ শ্যাডো দেখা যাচ্ছে, দেখছেন? আমি আর কিছু করার দরকার নেই, যেভাবে সেভাবে জাস্ট ওকে করে দিচ্ছি। দেন হচ্ছে এই অংশটাকে কয়েকটা কপি করি, কন্ট্রোল জে দিয়ে আমি আরো কয়েকটা কপি করলাম। কপি করার পর একদম উপরে যেটা আছে সেটাকে হালকা একটু সরিয়ে দিচ্ছি, একদম উপরে একটু বেশি সরিয়ে দিচ্ছি। এখানে দ্বিতীয়টা যেটা আছে সেটাকে আর একটু সরাচ্ছি, তৃতীয় যেটা আছে সেটাকে একটু সরাচ্ছি, চতুর্থ যেটা আছে সেটাকে একটু সরাচ্ছি। আপনি বুঝতে পারতেছি কি হচ্ছে? সে এরকম যদি মনে করেন আরো 50টা ইউজ করতে চান, আপনি চোখে আরো 50টা ইউজ করতে পারবেন। ক্লিয়ার? আমি এরকম করে সবগুলোকে যদি ধরি, এই অংশগুলোকে যদি ধরি, ধরার পর কন্ট্রোল জি দিয়ে যদি আমি গ্রুপ করে দেই, এবং আমি যদি একটাকে উপরে রেখে লিংক করে দেই, একটাকে সিলেক্ট করলে সবগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। ওই যে আমরা যেরকম ক্লিপিং মার্কস এ দেখলাম, ওইভাবে আমি চেঞ্জ করতে পারবো। এখন আমি জাস্ট এখানে সেভ করে দিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিচ্ছি। একটু খেয়াল করে দেখেন, আমার যে মেইন ইমেজটার মধ্যে এখানে আমার এই ইফেক্টটা চলে আসছে। বুঝতে পারছি? এটাকে বলা হয় হ্যান্ডমেড, কি বলে এটাকে আপনার, মকআপ যেটাকে বলা হয় সেটা। আপনি যেরকম দেখছেন, দেখাচ্ছেন একটা টেবিলের মধ্যে কিছু অপশন ছিল, আপনি ইচ্ছে করলে এভাবে নিয়ে বসাতে পারবেন। এখন আমি তো আপাতত টেবিল নিয়ে কাজ করছি, আপনি যদি কোনো ফ্লোর নিয়ে কাজ করেন, আপনি ফ্লোরে রাখবেন, আপনি যেখানে ইচ্ছে ওখানে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন মকআপের মধ্যে আরো কিছু অপশন আছে, এই বিষয়গুলো একটু কথা বলি। যেমন ইদানিং যে মকআপ গুলো ইউজ হয় আর কি, সেই বিষয়গুলো একটু একটু কথা বলবো। সেটা হচ্ছে, আমরা যদি সাপোজ মনে করেন এখান থেকে একটা ফ্লায়ার ডিজাইন নিয়ে কাজ করি আপাতত আর কি, ফ্লায়ার ডিজাইন নিলাম। ফ্লায়ার ডিজাইনের ক্ষেত্রে এখান থেকে আমি একটা ফ্লায়ার নিলাম, এই হচ্ছে আমার একটা ফ্লায়ার। রাইট বাটন ক্লিক করলাম, এটাকে আমি এখানে ওপেন করলাম। রাইট বাটন ক্লিক করে এটাকে আপাতত কপি করে এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে নিয়ে আমি এখান থেকে জাস্ট এটাকে কাটতে চাচ্ছি, এটাকে অফ করে দিই। আমি এখান থেকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে কন্ট্রোল জে দিয়ে আমি কপি করে নিচ্ছি। একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার অংশটা, বাকিগুলো আমি ফেলে দিচ্ছি। এইটার মধ্যে যে কাজটা হয় বা নরমালি যেটা হয়, আমি এখানে একটা নিউ লেয়ার ক্রিয়েট করে নিলাম, এটার মধ্যে একটা কালার দিচ্ছি। আপনি হোয়াইট কালারটাই দেন, হোয়াইট কালার দিয়ে কন্ট্রোল অল্টার ব্যাক স্পেস দিয়ে হোয়াইট কালার করে দিলাম। আর আমার যেই ফ্লায়ারটা আছে সেটাকে একটু বড় করে দিচ্ছি। এই হচ্ছে আমার অংশ। এটাকে রাইট বাটন ক্লিক করে যদি আমি নরমাল কনভার্ট টু স্মার্ট অবজেক্টে করে নিই, কনভার্ট টু স্মার্ট অবজেক্টে করে আপনি জাস্ট এখন যান, রাইট বাটন ক্লিক করে দেখেন কিছু নাই, কন্ট্রোল কি ইউজ করি, রাইট বাটন ক্লিক করে এটার মধ্যে আমি স্কিউটা একটু স্কিউ ইউজ করতেছি, ড্র্যাগ করে একটু কার্ভ করে দিচ্ছি এটাকে। রাইট বাটন ক্লিক করে আমি একটু ডিস্টোরটা ইউজ করতেছি, এই অংশটাকে হালকা একটু নিচের দিকে কার্ভ করে দিচ্ছি। এই অংশটাকে ধরে হালকা একটু এই পাশে নিয়ে আসতেছি, এটাকে ধরে হালকা একটু উপরের দিকে উঠে দিচ্ছি। ঠিক আছে? আমি একটু জাস্ট কার্ভ করে দেখাচ্ছি যে আমি কার্ভ করছি। দেন হচ্ছে আমি এটাকে ওকে করে দিলাম। ঠিক একই ভাবে আমি রাইট বাটন ক্লিক করে এটার মধ্যে যদি চান আপনি ইফেক্ট ইউজ করতে, আমি চাইলে ইফেক্ট ইউজ করতে পারি। ব্লেন্ডিং অপশনে যাব, এখানে গিয়ে জাস্ট ড্রপ শ্যাডোতে ক্লিক করেন। দেখেন আমার একটা ড্রপ শ্যাডো আসছে। আমি ইচ্ছে করে ড্রপ শ্যাডোটাকে হালকা এভাবে সরাতে পারবো, আপনি ইচ্ছে করলে এখান থেকেও সরাতে পারেন। আপনি ডিসটেন্সটা কম বেশি করতে পারেন, আমি ডিসটেন্সটা এই পাশে নিয়ে নিলাম। মানে একটা মানানসই টাইপের কাজটা করলাম আর কি, যাতে মানানসই হয় এরকমটাকে। আরেকটু চাইলে হালকা ওকে, আমি ওকে করে দিলাম। এখন যদি এই যে ডিজাইনটা যে আমি করলাম বা এই অংশটা যে করলাম, আপনি যদি এটার মধ্যে ডাবল ক্লিক করেন, আমার কিন্তু অ্যাকুরেট। বুঝতে পারছি? আমি এখানে যে কোনোটা চেঞ্জ করতে পারবো। এখন সাপোজ মনে করেন আমি এখানে একটা শেপ ক্রিয়েট করে দিলাম, শেপ ক্রিয়েট করে জাস্ট আমি কন্ট্রোল এস ইউজ করলে আমার এখানে ইফেক্টটা চলে আসতেছে। বুঝতে পারছেন? আচ্ছা, এগুলো হচ্ছে আমরা যে
তৈরি করতে চাই তাহলে করতে পারবো। এখন চলেন আমরা একটু মার্কেটে যাই, মার্কেটের মধ্যে যে মকআপ গুলো আছে সেই মকআপ গুলো ফার্স্টেই যাচ্ছি আমরা লগো মকআপে। আমরা ফার্স্টে জানলাম হচ্ছে লগো মকআপ কি জিনিস। মকআপটা হচ্ছে আমি যখন একটা কোনো ডিজাইন ক্রিয়েট করি সেই ডিজাইনটাকে যদি নরমাল যদি দেখতে চাই বা এটা দেখতে কেমন হবে কোনো ওয়ালে থাকলে বা কোথাও যদি কিছু থাকে সেখানে দেখতে কেমন হবে সেগুলো। আর দ্বিতীয় যে বিষয়টা আছে এই মকআপ আমি পাবো কোথায়, আমি গুগলে গিয়ে যদি সার্চ করি যে আপনার লগো মকআপ, লগো ডিজাইন মকআপ যদি আমি সার্চ করি, ফ্রি ডাউনলোড যদি সার্চ করেন দেখবেন যে অ্যাভেলেবেল লগো মকআপ চলে আসছে। আমি ইমেজে গেলাম, এখান থেকে আপনি যে কোনো মকআপ ফ্রিতে ডাউনলোড করতে পারেন, তবে এখানে দিয়ে দিবেন হচ্ছে ফ্রি ডাউনলোড। দেন হচ্ছে আমি এখান থেকে যে কোনো একটা মকআপ, যেমন এইটাই আমি ডাউনলোড করতেছি আপাতত, দেখেন এই যে এখানে একটা অপশন আছে অর্থাৎ তোদের ওয়েবসাইটটা আছে, আমি ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইট থেকে আমি কি করতে পারবো এটাকে ডাউনলোড করতে পারবো। আর এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, মকআপ আপনাকে রেডি করতে হবে এটার মতো, মানে করতেই হবে এটার মতো বোকামি আর কিছু নেই, বুঝতে পারছি। মকআপটা জাস্ট হচ্ছে আপনি জিনিসটা দেখতে কেমন হবে এইটা হচ্ছে আপনার বিষয়টা, আর কিছু না। মকআপ যে আপনাকে দিতেই হবে এটাকে কনফার্ম তা না, এটা তা না, জাস্ট দেখতে একটু সুন্দর দেখা যায়। যখন এতে আপনার আরেকটা প্রবলেম হয়, প্রবলেম হচ্ছে অনেক সময় দেখা যায় কি, অনেক সময় দেখা যায় যে আপনি একটা জিনিস মানে মকআপ করছেন, মকআপের মধ্যে দেখতে অনেক সুন্দর লাগতেছে বাট অরিজিনালি এত সুন্দর না, তখন দেখা যায় আপনার ক্লায়েন্ট আপনার যেই যার মানে যেই কাজটার জন্য নিছিল সেটা আপনার ডিলিট করে দেয়, এরকম অ্যাভেলেবেল মানে ইয়ে আছে। সো আমরা এটা এখনো মানে চেষ্টা করবো যে মকআপ ছাড়া 2D মকআপ করে দিতে, আমরা যেভাবে করছি নরমাল মকআপ করে দিতে, তাহলে আপনার কি হবে খুব সহজে আপনি কি করতে পারবেন এটা নিয়ে করতে পারবেন। আচ্ছা, সো আমি কি করব, আমি চাইলে এইভাবে ডাউনলোড করে এটা আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। কি জিনিস এটা কি এখানে নাকি কি, এই হচ্ছে আমি একটা ডাউনলোড দিলাম। ঠিক একই ভাবে আমি আবারও রিপিট করতেছি, ঠিক একই ভাবে আপনার টি-শার্ট বলেন, টি-শার্ট মকআপ বলেন বা বিজনেস কার্ড মকআপ বলেন, যাই বলেন না কেন সব আপনার হচ্ছে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। এই যে খেয়াল করে দেখেন আমাদের আইমানের হচ্ছে এই জিনিসটা নিয়ে খুব কষ্ট ছিল, যেরকম আঁকা বাঁকা কেন, কেউ তো পড়লো না এটা আঁকা বাঁকা কেন হলো, এই বিষয়টা নিয়ে খুব কষ্ট ছিল, গতকাল সে ঘুমাতে পারে নাই। তো এইটা এগুলোকে বলা হয় মকআপ, ঠিক আছে, এগুলোকে বলা হয় মকআপ। আপনি জাস্ট এখানে যাবেন, আপনার মকআপ ফ্রি ডাউনলোড যদি আমি সার্চ করি আমি যে কোনো একটা মকআপকে ডাউনলোড করতে পারবো এখান থেকে। যেমন এখানে ফ্রি পিক লেখা আছে, গ্রাফিক্স গুরু দেখা আছে, বার্গার লেখা আছে, গ্রাফিক্স বার্গার থেকে মনে হয় ডাউনলোড করা যায়। এখানে আমি আরো কয়েকটা দেখি, যেমন এখানে আপনার আছে মকআপ লাভ, আমি মকআপ লাভে যাচ্ছি, দেখি সে আমাকে লাভ করে কিনা, করার সম্ভাবনা আছে মনে হচ্ছে। হ্যাঁ আছে, ডাউনলোড কি এটা নাকি? হ্যাঁ ডাউনলোড এটা। ডাউনলোড যেটা করছি আর কি সেটাকে আমি একটু ফাস্টে হচ্ছে ইয়া করে নেই, কি জানি বলে এক্সট্রাক্ট করে নিচ্ছি। আর আরেকটা কথা বলে রাখি, মকআপের ফাইলগুলো কিন্তু 1000-এর মধ্যে 1000-ই হচ্ছে পিএইচডি। মকআপের ফাইল কিন্তু সাধারণত আপনার এআই ফাইল হয় না। এটা হচ্ছে মকআপের ফাইল, আমি ওপেন করলাম, একটু খেয়াল করে দেখেন, এই ওপেন করলাম, এই যে আমি যেভাবে করছি এভাবেই কিছু লাইটিং ইফেক্ট ইফেক্ট এটা সেটা দিয়ে এটা তৈরি করছে। এখন আপনি এই যে দেখেন স্মার্ট অবজেক্ট দেখছেন, এই স্মার্ট অবজেক্টের মধ্যে ডাবল ক্লিক করেন, এ হচ্ছে কোথায় আছে আপডেট কিসের মধ্যে, আবার যে ডেস্কটপ অফ দ্য কপি অফ দ্য ওয়ার্ড দূর দরকার নেই। এটা কি, এটা কেন আসছে এখানে, এটাকে বাদ দিয়ে দেই টোটাল, ডাবল ক্লিক করি, সে কি বলে দেখি, এই যে আসছে। এখন মনে করেন এই যে অংশগুলো আছে আমি এই অংশটাকে অফ করে দিব, অফ করে দিয়ে জাস্ট হচ্ছে আমার মনে করেন নামটা লিখলাম, হচ্ছে সমস্যা। ইন্টারপ্রেস করেন, আমি কালারটা চেঞ্জ করতে চাচ্ছি এটা, যেহেতু কালার চেঞ্জ করবো সো দ্যাট এটাকে ধরি, ধরার পর এখান থেকে কালারটা চেঞ্জ করি, যে কোনো একটা কালার দিয়ে দেন আপাতত আর কি। এই হচ্ছে কালারটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি যদি এখন কন্ট্রোল এস ইউজ করি দেখেন সোয়েব চলে আসছে, বুঝতে পারছি। আমাকে এখানে আর কিচ্ছুই করতে হবে না, আমার কোনো কাজ নেই। তো
তো এই যে মানে অনেকের মাথার মধ্যে ঘুরে যে কিভাবে মকআপ ক্রিয়েট করতে হয়, এটা দেখাইতে হবে, ভাই এটার পিছনে সময় দেওয়া নষ্ট করার কোনো মানে কোনো দরকার আমার মানে আমি বোধ করি না। কারণ হচ্ছে এটার আমার কোনো ভ্যালু নাই। এটা দিয়ে কি হয়, যেমন খেয়াল করে দেখেন, আপনারা নিজেরা বিচার করেন, এখানে লেখা আছে হচ্ছে শোয়েব, তাই না? কিন্তু আমি যেখানে অরিজিনালি করছি সেটার কালার কম্বিনেশন দেখছেন কি, আর এখানে কালার কম্বিনেশন কি দেখছেন? এখন যখন মানে এটাকে ক্লায়েন্টকে দিবেন, আরে অনেক সুন্দর হয়েছে তো জিনিসটা, তুমি এক কাজ করো এই লগোটাই আমাকে দাও, এখন আপনি যখন দিলেন তখন দেখলেন যে ফকিরের মতো হয়ে গেছে, তাই না? তো আপনার কাছে বলবো যে ভাই তুমি যে এটা দেখাইছো ওইটাই দাও আমাকে। এখন আপনি এটা কিভাবে ভাই, ওরা তো বুঝাইতে পারবেন যে এটা মকআপ, তুমি এটা দেখাইছো কেন তাহলে? এই জন্য এখনকার ম্যাক্সিমাম ক্লায়েন্টরা কখনো মকআপ চায় না, ওরা বলে হচ্ছে 2D ভিউ দেয়া, মানে এইটা দেখাও, এটার মধ্যে তুমি একটু স্টাইল করো। যেমন আমি এটার মধ্যে কি করতেছি, এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি জাস্ট দেখানোর উদ্দেশ্যে কাজ করা আর কি, ওই যে এর আগের মতো ড্রপ শোটা ইউজ করলাম, ওকে করে দিলাম, নিচে হচ্ছে আমি একটা নিউ একটা লেয়ার নিয়ে কন্ট্রোল বা ইয়া দিয়ে আমি দেখাই দিচ্ছি, এটা হচ্ছে 2D ভিউ। বুঝতে পারছি? এটা চাই এখন বেশি, এতে হচ্ছে সে কালার কম্বিনেশন বুঝতেছে, ফ্রন্ট বুঝতেছে, সবকিছু বুঝতেছে। যেমন দেখেন এখানে যে ফ্রন্টটা ইউজ করা হয়েছে সেটা কিরকম, সেটা হচ্ছে একটু কার্ভ না, একদম স্ট্রেট, কিন্তু এখানে যখন যাচ্ছেন দেখেন এখানে কার্ভ, অর্থাৎ কর্নার গুলো হচ্ছে একটু রাউন্ড টাইপের কার্ভ, তাই না? এই বিষয়গুলো এই জন্য এখানে যে করতে হবে তা না। তো এরপরে যদি আপনার ইচ্ছা হয় যে করবেন, আপনি আপনি গুগলে গিয়ে যে কোনো টাইপের আপনি ইচ্ছা করলে টি শার্ট ইউজ করেন, যেমন এটা হচ্ছে টি শার্টটা আছে, আমি একটু টি শার্টটা ডাউনলোড করে নিই, যদিও আমি অলরেডি আমি একবার ক্লিক করছিলাম, সে আসে নাই, তো কেন আসেনি সেটা আমি জানি না। এই যে ডাউনলোড, ঠিক আছে, হ্যাঁ আসছে। আমরা যখন মকআপ করব আর কি, সব জায়গাতে গিয়ে যে ইয়োর ডিজাইন লেখা থাকবে তা না, মানে ইয়োর লগো ডিজাইন যে মকআপ অংশটা থাকবে তা না, এখানে কিছু কিছু জায়গায় থাকবে হচ্ছে লগো ডিজাইন লেখা আছে, শুধু লগো ডিজাইন, কিন্তু সাইডে আপনার এখানে দেখবেন যে স্মার্ট অবজেক্ট, আবার অনেক সময় লেখা থাকবে ইয়োর ডিজাইন, এখানে যেমন লেখছে ইয়োর লগো হিয়ার, তারপর হচ্ছে ওখানে লেখা থাকবে ইয়োর লগো। ঠিক আছে, মানে এক একটা জায়গায় এক একটা দিবে, প্লেস ডিজাইন, বুঝছেন? এরকম অনেক কিছু দেওয়া থাকে, আপনি খেয়াল করবেন যে কোনটার মধ্যে ক্লিক করে কাজ করতে হবে। আর নিচের গুলো যেগুলো আছে সব হচ্ছে আপনার ইফেক্ট, এই যে এখানে আপনার রেড কালার আপনার অংশ ইউজ করছে, আমি একটু দেখাই দিচ্ছি কি ধরনের ইফেক্ট দিচ্ছে। যেমন আমি এখানে যদি যাই, এই লাইটটাকে যদি অফ করে দিই, দেখেন সম্পূর্ণটা লাইটিং অফ, অর্থাৎ এখানে আপনার বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট টেডিয়েন্ট দিয়ে একটা ইফেক্ট আসছে। এরপর হচ্ছে দেখেন লাইট ইউজিং করছে, এবং ইফেক্টটা যদি ইউজ করে দেখেন এটার মধ্যে আপনার নীল রঙের একটা ইফেক্ট পড়ছিল না, সেই ইফেক্টটা চলে গেছে। আবার যদি আমি শ্যাডোটা যদি চাই, যে দেখেন নিচে যে শ্যাডোটা গুলো ইউজ করছে আমি অফ করে দিলে শ্যাডো গুলো চলে গেছে। অর্থাৎ এগুলো হচ্ছে আলাদা আলাদা করে তৈরি করে, বুঝতে পারছেন? আলাদা আলাদা তৈরি করে ইউজ করে। সো আপনি চাইলে কি করতে পারেন, এভাবে কাজ করতে পারেন।